বিয়ে করে অনেক বড় লাভবান হয়ে যাবি। মধুপুর রাজ্যের রাজকন্যাকে বিয়ে করে সারা জীবন আরামে কাটাবি। তোর সেই স্বপ্ন এখন এই কারাগারের ধুলোয় মিশে গেছে। রাজকন্যা, আমি ভুল করেছিলাম, কিন্তু আপনারা যা করছেন তা কি ঠিক? আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন আপনারা। চুপ কর মূর্খ। দাবা খেলায় বোরের আসল কাজ হলো চাল দেওয়া, তারপর মরে যাওয়া। তুই হচ্ছিস আমার সেই বোরে। হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়লো। গর্তটি এখন বেশ বড়। এরপর তাঁতিরা খুশি মনে তাদের তৈরি রেশমি শাড়ির গাঁট বাঁধা শুরু করলো। মন্ত্রীমশাই তাদের পাশে। এরপর কৃষক আর প্রজা তাদের দুর্দশার কথা জানাতে রাজদরবারে প্রবেশ করেছে, সাথে রাজপুত্র নিজেও। মহারাজ, মা, তুমি কি করে মন্ত্রীমশাইকে খবর দেবে? তিনি এখন কোথায় আছে সেটা কি তুমি জানো? তবে তবে কেন জানি আমার মন বলছে মন্ত্রীমশাই এখানে আসবেন। তিনি রাজপুত্র পরিশ্রম করে কাপড় বোনায় তাঁতিদের অবস্থা দেখে চুপ থাকার মানুষ নন। চারুলতা যখন মন্ত্রীমশাইকে নিয়ে চিন্তিত, ঠিক তখনই দ্রুত মন্ত্রীমশাই ভেতরে প্রবেশ করলেন। মন্ত্রীমশাই, আপনি এসেছেন। আমি জানতাম মন্ত্রীমশাই আপনি আসবেন। আপনার সঙ্গে যে আমার অনেক কথা আছে। তাঁতিদের বোনা কাপড় দিয়ে যে এবার আমাদের কিছু করতে হবে, আর সেই সব কিছুতে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। যুবরানী, আপনার অনুমান সঠিক। আমি আজই তাঁতিপাড়া থেকে ঘুরে এলাম। তাঁতিরা অসাধ্য সাধন করেছে। হাজার হাজার রেশমি শাড়ি তারা তৈরি করে রেখেছে। কিন্তু বিক্রির ব্যবস্থা নেই, তাই তো? হ্যাঁ, রাজকোষ শূন্য। মহাজনরা চাপ দিচ্ছে, আর রানীমা তো এসবের ধারই ধারছে না। এখন এই শাড়িগুলো যদি বিক্রি না করা যায়, তবে তাঁতিরা না খেতে পেয়ে মরবে, আর রাজপুত্রের স্বপ্নও ভেঙে যাবে। মন্ত্রীমশাই, এই শাড়িগুলো হেমরাজ্যে বিক্রি হবে না, কারণ রানীমা তো হতে দেবেন না। আমাদের এগুলো রাজ্যের বাইরে পাঠাতে হবে। রাজ্যের বাইরে? কিন্তু কিভাবে? আমাদের প্রতিবেশী রাজ্য রত্নগড় আর নীলকুঠির সঙ্গে কি আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে? ছিল, কিন্তু গত কয়েক বছরে তা নষ্ট হয়ে গেছে। তবে রত্নগড়ের রানীর এই রেশমি শাড়ির প্রতি খুব দুর্বলতা আছে বলে শুনেছি। এটাই সুযোগ। মন্ত্রীমশাই, আপনি তো এখন রাজদায়িত্বে নেই, তাই আপনি স্বাধীন। আপনি গোপনে এই শাড়িগুলো নিয়ে রত্নগড় ও নীলকুঠিতে যান। সেখানে রাজপুত্রের নাম করে নয়, বরং হেমরাজ্যের বিশেষ কারুশিল্প হিসেবে এগুলো বিক্রি করুন। আমার বিশ্বাস এই শাড়িগুলো গুণমানে তারা মুগ্ধ হবে। চমৎকার বুদ্ধি যুবরানী। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। তাঁতিরা তাদের দামও পাবে, আর আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো, যা দিয়ে রাজকোষের ঘাটতি মেটানো যাবে। শুধু তাই নয় মন্ত্রীমশাই, যখন ভিনদেশি রাজারা এই শাড়ির প্রশংসা করবেন, তখন আমাদের রাজ্যের প্রজারাও বুঝবে যে রাজপুত্র সিদ্ধান্ত ভুল ছিল না, তার সম্মানও ফিরে আসবে। কিন্তু শাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য তো অর্থের প্রয়োজন, কারণ পরিবহনের খরচ আছে। সকাল সকাল চারুলতার বাবা যোগু একটি পুঁটলি হাতে করে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই জয়া তাকে পিছু ডাকে। ওগো মীরার বাবা, সকাল সকাল তুমি কোথায় চললে? ওই পুটলিটাতে কি আছে? আমি তোমাকে বলতে বাধ্য নই জয়া, যে আমার এই পুটলিটাতে কি আছে। শুনে রাখো, আমি এখন এই গায়ের মোড়ল, তাই আমাকে অনেক সময় অনেক কাজই করতে হয়, আর সে সব কিছু সব সময় আমি তোমাকে বলতেও পারবো না। তাই বলছি, তুমিও সব সময় আমাকে জবাবদিহি করবে না। এ কথা বলে চারুর বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। এই লোকটার মতি গতি আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। সেদিন সেই সিন্দুক থেকে একটা কাপড় আর চিঠিও পেলাম, আজ আবার একখানা পুটলি নিয়ে কোথায় চললো লোকটা? মীরাও চলে গেল সকাল সকাল শ্বশুর বাড়ি। একা একা এত চিন্তা করতে পারছি না আমি। রাজদরবারে রাজামশাই রাজ সিংহাসনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে আছে রানী মধুবালা। শুনুন মহারাজ, প্রজারা আসছে। আমার কথা অমান্য করে ওই রাজপুত্র তাদেরকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছে, আর ওরা এসে যা বলবে আপনি শুধু শুনে যাবেন। মনে রাখবেন, রাজ্যের কোষাগার এখন আমার হাতে। আমি যেটা বলবো সেটাই করতে হবে। আপনার উচিত হবে না এদেরকে একটি কানা করিয়েও দেওয়া। হ্যাঁ রানী, তুমি যা বলবে তাই হবে।
এরপর কৃষক আর প্রজা তাদের দুর্দশার কথা জানাতে রাজদরবারে প্রবেশ করেছে, সাথে রাজপুত্র নিজেও। মহারাজ, মহারাজ, আমাদের বাঁচান, আমাদের ফসল ফলানোর সময় চলে যাচ্ছে। রাজকোষ থেকে ঋণ না পেলে আমরা বীজ কিনতে পারছি না, আমাদের পরিবার না খেয়ে মরবে মহারাজ। আহারে, আমার রাজ্যের প্রজারা আজ অনাহারে থাকার ভয়ে কাঁদছে। আমার ইচ্ছা করছে এখনই রাজকোষ খুলে এদের হাতে অর্থ তুলে দিই, কিন্তু আমি যে এখন অসহায়। এই রানীর সামনে অভিনয়টা না করলে যে আরো বড় ক্ষতি হয়ে যাবে। থামো তোমরা, নাটকের মঞ্চ খুলেছো নাকি? তোমাদের এত সাহস মহারাজকে এসে মিথ্যে বলছো? মিথ্যে নয় রানীমা। চুপ করো ছোট লোক। তোমাদের মতো নিচু জাতের লোকেরা রাজকোষের সব কিছু গিলে গিলে শেষ করছে, আর রাজামশাই ভাবছে রাজকোষ কি করে খালি হচ্ছে। রাজকোষ থেকে একটি কানা করিও তোমরা পাবে না। যাও, চাষ করতে না পারলে না করবে, তাতে আমাদের কি এসে যায়? পিতামশাইয়ের এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি বুঝতে পারছি পিতামশাই, আপনার মনে এখন কি চলছে, কিন্তু আমার আর আপনার কারোরই যে কিছুই করার নেই। আমাদের সুখ নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের মতো অলস প্রজা না থাকলে বরং আমাদের সুখ বাড়বে। তোমরা এখন এসো, এখান থেকে বিদেয় হও, দূর হয়ে যাও। রাজামশাই তখনও সেই পাথরের মূর্তির মতো চুপ হয়ে বসে আছেন। প্রজামণ্ডলী চরম অপমান আর হতাশা নিয়ে দরবার ছেড়ে চলে যায়। আমাকে ক্ষমা করো তোমরা, আমি তোমাদের অপমান দেখলাম, তোমাদের কষ্ট দেখলাম, তবুও কিছু করতে পারলাম না। কিন্তু যেদিন আমার অভিনয় শেষ হবে সেদিন এই অপমানের শোধ আমি সুদ সমেত নেব। চারুলতা তার কোমরে শাড়ির আড়াল থেকে একটি দামি আংটি বের করে দেয় এবং সেটি মন্ত্রীমশাইকে দিয়ে বলে, এটি আমার বিয়ের সময় রাজপুত্র আমায় দিয়েছিলেন আর বলেছিলেন এটা যেন কখনোই আমি আমার সঙ্গ ছাড়া না করি। তাই তো বনবাসে আসার আগে আমি আমার আঙ্গুলের সব অলংকার খুললেও এটা নিজের সঙ্গে লুকিয়ে নিয়ে এসেছিলাম। মন্ত্রীমশাই, এই আংটিটি রাখুন। এটি বিক্রি করে যা পাবেন তা দিয়ে পরিবহনের ব্যবস্থা হয়ে যাবে। যুবরানী, আপনি কি করছেন? রাজকীয় অলংকার খোয়ানো ঠিক হবে কি? রাজ্যের সম্মানের চেয়ে অলংকার বড় নয় মন্ত্রীমশাই। রাজপুত্র যদি নিজের হাতে কোদাল ধরে মাটি খুঁড়তে পারে, তবে আমি কেন আমার গয়না দিতে পারবো না? আপনি এটা নিন। ধন্য আপনি যুবরানী, আপনার এই ত্যাগের কথা ইতিহাস মনে রাখবে। আমি আজ রাতেই ব্যবস্থা করছি, কাল ভোরেই এই শাড়ির প্রথম চালান রত্নগরের উদ্দেশ্যে রওনা হবে। মন্ত্রীমশাই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। রাজপুত্র, আমি এখান থেকে আপনার যুদ্ধের সঙ্গী হলাম। আপনার স্বপ্ন আমি মরতে দেব না, কিছুতেই না। এসব কথা বলতে বলতেই মীরা তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছে যায়। বাবলা, ও বাবলা, কোথায় তুমি? কে? এ কি, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? আমার ছেলের বউ দেখছি নিজে থেকেই শ্বশুর বাড়িতে চলে এসেছে। তা তুমি কি এখানে থাকতে এসেছো নাকি নাকি চলেও যাবে? চুপ করুন তো শাশুড়ি মা, আমি আপনার এত কথার জবাব দিতে পারছি না। উফ, আমাকে বলুন তো আমার ভ্যাবলা কোথায়? তার সাথে আমার কথা আছে। আর শুনুন, এটা আমার শ্বশুর বাড়ি, আমি চাইলে এখানে থাকতেই পারি, আর ইচ্ছে করলে এখান থেকে চলেও যেতে পারি। আপনাকে সেসব কথার জবাব দিতে আমি বাধ্য নই। আর দেরি করলে চলবে না তাতেই গোপাল, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। যুবরানীর আদেশ, এই শাড়িগুলো ভিন্ন রাজ্যে পাঠাতে হবে। এতে শুধু তোমাদের ঋণ শোধ হবে না,
হেমরাজ্যের সুনামও বাড়বে। তোমরা তৈরি হয়ে নাও। যুবরানীর আদেশ, যুবরানী আমাদের ভুলে যায়নি। জয়, যুবরানী চারুলতার জয়। আপনি আমাদের বাঁচালেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি শুধু পথ দেখান, আমরা এক্ষুনি রওনা দেব। হ্যাঁ, তবে খুব গোপনে কাজটা করতে হবে। রানী মধুবালা জানতে পারলে সব ভেস্তে যাবে। এই পথে কোনো পাহারাদার নেই। আমি তোমাদের পাহারা দিয়ে রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে দেব। রত্নগড় আর নীলকুঠির বণিকেরা তোমাদের অপেক্ষায় থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা সাবধানতা অবলম্বন করে এই শাড়িগুলোর একটা সুরাহা করব। এরপর তাঁতিরা খুশি মনে তাদের তৈরি রেশমি শাড়ির গাঁট বাঁধা শুরু করলো। মন্ত্রীমশাই তাদের পাশে দাঁড়িয়ে সাহস জোগাতে লাগলেন। সেদিনই রাজকীয় শাড়ির প্রথম বাণিজ্য যাত্রা শুরু হলো অত্যন্ত গোপনে। রাজপ্রাসাদের রাজপুত্রের কক্ষ। রাত নেমে এসেছে। অরুণ তার ঘরে দাঁড়িয়ে দ্রুত পায়চারি করছে। তার মনে তখন রাজ্যের প্রজাদের অপমান আর চারুলতার চিন্তার ঝড়। পরী পাখি রূপে তখন রাজপুত্রের সঙ্গে দেখা করতে আসে। পরি, আমি আর সহ্য করতে পারছি না। রানী আজ প্রজাদেরকে যে অপমানটা করলো তা আমি নিজে চোখে মেনে নিতে পারিনি, কিন্তু কিছুই করার নেই। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই বুঝতে পারছি না। রাজপুত্র, তোমায় এখন চারুলতার সঙ্গে পরামর্শ করা উচিত। তার বুদ্ধিতে নিশ্চয় কোনো পথ বেরোবে। চারুলতাও তোমার সঙ্গে দেখা করতে চায়। পরবর্তী পদক্ষেপগুলো তোমার সঙ্গে সে আলোচনা করতে চায়। তাই আমি সেই খবর দিতে এলাম। হ্যাঁ পরি, আমিও তাই ভাবছিলাম। আমাকে আজ রাতের অন্ধকারে চারুলতার সঙ্গে দেখা করতে যেতেই হবে। আমি তাকে সব খুলে বলবো, প্রজাদের অপমানের কথা, বাবার অসুস্থতার নাটকের কথা, আর এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তার কথা। আজ রাতে তুমি যাও রাজপুত্র, আমি মহলের কাছে পাহারা দেব। কোনো বিপদ হলে আমি তোমাকে আগে থেকেই সতর্ক করব। তবে খুব সাবধানে থেকো। রানীর চোখ কিন্তু এখন সব দিকে। ধন্যবাদ পরি পাখি, তোমরাই আমাদের আসল বন্ধু। এরপর অরুণ রাতের অন্ধকারে চারুলতার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত। রাজার সুরক্ষিত কারাগারে গভীর রাতে চারদিকে প্রহরীর নাক ডাকার শব্দ। বেশিরভাগ রক্ষী তখন ঘুমে মগ্ন। এটাই সুযোগ, আজ না হলে আর হবে না। সুড়ঙ্গ তৈরি করা শেষ, এখন শুধু এখান থেকে আমাকে পালাতে হবে, আর সেটা এক্ষুনি। রাজেশ দ্রুত তার তৈরি করা সুড়ঙ্গে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। গর্তটি এখন বেশ বড়। সে সুড়ঙ্গের ভেতর দিয়ে দ্রুত এগিয়ে চলল। সেখানকার দুর্গন্ধ আর অন্ধকার তার মুক্তির আনন্দের কাছে তুচ্ছ। বহুক্ষণ পর রাজের সুড়ঙ্গের শেষ প্রান্তে প্রাসাদের বাগান পেরিয়ে ঘন জঙ্গলের গভীরে গিয়ে উঠেছে। জঙ্গলে উঠে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিয়ে সে বলে, মুক্ত, অবশেষে আমি মুক্ত। রানী মধুবালা, রাজকন্যা জেসমিন, তোমরা আমায় বড় অকর্মণ্য ভেবেছিলে, আমার উপরে এত অত্যাচার করেছো, কিন্তু আমি ফিরে এসেছি মুক্ত হয়ে। আমাকে তোমরা আর ধরতে পারবে না। এবার আমি দেখাবো এই রাজেশ কি করতে পারে। তোমরা দুজন মিলে আমায় কাজে লাগিয়ে চারুলতার ক্ষতি করেছো, অপমান করেছো। আমি বুঝতে পেরেছি আসলে দুনিয়াতে সৎ মানুষেরাই জয়ী, আর অসৎ মানুষকে বারবার শাস্তি পেতে হয়। আমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছি, তখন সেটা শুধরে নিয়ে তোমাদের এবার উপযুক্ত শাস্তি দেব। এরপর রাজেশ জঙ্গলের আরো গভীরে মিলিয়ে গেল। তার লক্ষ্য এখন রানী মধুবালা আর তার ষড়যন্ত্রের কেন্দ্রে থাকা তন্ত্রমাতা। পরিত্যক্ত মহল, মধ্যরাত। চারুলতা ভাঙা খাটটির উপর বসে ঘুমোচ্ছিল। লতা পাখি রূপে মহলের কোনায় পাহারা দিচ্ছিল। অন্ধকারে রাজপুত্র অরুণ ভেতরে প্রবেশ করলো। চারু, রাজপুত্র, রাজপুত্র এসেছে। চোখের সামনে রাজপুত্রকে দেখে তার মনে আনন্দ আর অভিমান একসঙ্গে ভিড় করলো। সে বিছানা থেকে নেমে এলো। রাজপুত্র, আপনি এত রাতে, আপনি এলেন কি করে? আমি তোমাকে না দেখতে পেয়ে থাকতে পারছিলাম না। রাজ্যের যা অবস্থা
তোমাকে খুব প্রয়োজন ছিল আমার। এরপর রাজপুত্র গত কয়েকদিনের সব ঘটনা বর্ণনা করতে থাকে চারুলতার উপর। চারু, আমার মাথা কাজ করছে না। রানী আজ প্রজাদের সঙ্গে যে অন্যায় করলো তা দেখে আমার অসহ্য লাগছে। আর পিতামশায় অসহায় হয়ে শুধু অভিনয় করে যাচ্ছেন। আমি জানি না এরপর আমার কি করা উচিত, কি করে রাজ্য বাঁচাবো। তুমি আমাকে একটা বুদ্ধি দাও চারু। শান্ত হন রাজপুত্র, আপনি একা নন। এই রাজ্যে সৎ মানুষ এখনো আছে, আর আমিও এখানে বন্দি রয়েছি বলে চুপ করে বসে নেই। আমিও চেষ্টা করছি কি করে রাজ্যবাসী আর রাজ্যকে রক্ষা করা যায় ওই দুষ্টু রানীর হাত থেকে। এরপর চারুলতা তার গোপন পরিকল্পনার কথা খুলে বলল, কিভাবে মন্ত্রী মশাইয়ের সাহায্যে সে তাঁতিদের শাড়ি বিক্রির ব্যবস্থা করেছে। সেগুলো এখন ভিন রাজ্যের বাণিজ্যের জন্য পাঠানোও হয়ে গেছে। এই শাড়ির বাণিজ্য সফল হলে রাজকোষের অনেক ঘাটতি পূরণ হয়ে যাবে, আর আপনি প্রমাণ করতে পারবেন আপনার রেশম শিল্পের সিদ্ধান্তটা ভুল ছিল না। রাজপুত্র অরুণ বিস্ময়ে চারুলতার দিকে তাকিয়ে বলে, চারু, তুমি তুমি এত বড় কাজ করে ফেলেছো। আমি তো কিছুই জানতে পারিনি। এত সব চিন্তা আমার মাথাতেও আসেনি। তুমি সত্যি আমার রাজ্য আর আমার স্বপ্ন বাঁচালে। এখন তো মনে হচ্ছে তোমার মতো বুদ্ধি আর সাহস আমারও নেই চারু। নানা রাজপুত্র, আমি এমন কিছু করিনি। আসলে এখন যেরকম অবস্থা সেরকমটা ভেবে চিন্তেই আমাদেরকে নিতে হবে। আমি শুধু যখন যেটা করতে হবে সেটা করার সঠিক সিদ্ধান্ত নিয়েছি মাত্র। আর আমি আশা করব আপনিও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন। আমি তোমার উপর গর্বিত চারু। তোমাকে পেয়ে আমার রাজ্য ধন্য। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারি। এই খবরটা পিতামশাইকে দিতে পারলেই শান্তি। হ্যাঁ রাজপুত্র। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।